আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই। আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আলিফ। আমার বন্ধু নাম আলম। আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করি। শুধু তাই না, আমরা দুইজনে একই ফ্ল্যাটে থাকি। আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি কোথাও একটা বেড়াতে যাব। আমার বন্ধু আলম একটি গ্রামের ঠিকানা দিল আমাকে বললো দুজনে সে গ্রামে যাব। আমাকে গ্রামের নামটি বলল। দুর্ভাগ্যবশত ভাই, আমি গ্রামের নামটি আপনাদের মাঝে প্রকাশ করতে পারবো না। যাই হোক, আমি আবার ঘটনায় চলে যাই। আমরা দুজনে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমরা বাসে উঠলাম। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 12টার মতো বেজে গেল। গ্রামে তো আমরা কাউকে চিনি না, কারণ আমাদের গ্রামে তেমন কেউই নেই। আমরা তো বেড়াতে যাচ্ছি, কোথায় উঠবো? কোনো একটা রিসর্টও নেই যে সেখানে উঠবো। এই গ্রামের ঠিকানাটি আমার বন্ধু আলমকে দিয়েছিল তার দূর সম্পর্কের এক মামাতো ভাই। সে বলেছিল গ্রামটি নাকি খুবই রহস্যময়, তবে গ্রামটি অনেক সুন্দর। শুধু সুন্দরই না, গ্রামটি খুবই রহস্যময়। গ্রামটিতে নাকি রাত্রেবেলা কেউ বাইরে বেরোয় না। আমরা তো জিন ভূতে বিশ্বাস করি না। আমরা গ্রামের ভিতরে প্রবেশ করলাম। গ্রামটিতে পাও রাখা মাত্রই চতুর্দিকে যেন অন্ধকার নেমে এলো। রাত্রেবেলা অন্ধকার তো হবেই, তার ভিতরেই জ্যোৎস্না ঝলক। বেশ ভালোভাবে রাস্তাঘাট দেখা যাচ্ছিল, কিন্তু গ্রামটিতে পা দেওয়া মাত্রই চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে। আমরা সামনের দিকে আর কিছু দেখতে পারি না। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা দুজনে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। আমি পিছন দিকে ঘুরে তাকাই, দেখলাম কেউই নেই। আমি মনের ভুল ভেবে নিলাম, আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবারও পিছন থেকে কেউ একজন ডাক দিল। পিছন দিকে তাকালাম, দেখলাম কেউই নেই। আমার বন্ধু আলমকে বললাম, আচ্ছা, এই গ্রামের ঠিকানাটা তোকে তোর মামাতো ভাই কেমন করে দিল? তোর মামাতো ভাইয়ের কি এই গ্রামে পরিচিত কেউ আছে? যদি থাকতই তাহলে তার নামটা জিজ্ঞেস করলেই তো হতো, অন্তত আমরা তার বাড়িতে উঠতে পারতাম। আলম আমাকে বলল, আরে না, আমি তার মুখ থেকে শুনেছি ঠিকই আছে, কিন্তু সেও আমার মতেই অন্য একজনের মুখ থেকে শুনেছে। এখন ভাবনার বিষয়টা হলো, সারা রাত আমরা কোথায় কাটাবো? হেঁটে চলেছি আমরা, রাস্তা যেন ফুরাচ্ছে না। একটি পুরো বাড়ি আমাদের চোখে পড়ল। বাড়িটা খুবই অন্ধকার, চতুর্দিকে যেন খুবই শুনশান। আমরা বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। বাড়িটার ভেতরে প্রবেশ করতেই হঠাৎ করে পিছন থেকে ঘরটির দরজাটা বন্ধ হয়ে গেল। আমি তেমন কিছু মনে করলাম না, হয়তোবা হাওয়ায় ঘরটির দরজা বন্ধ হয়ে গিয়েছে। ঘরে ভেতরে প্রবেশ করলাম। ঘরটি অসম্ভব সুন্দর দেখতে। ঘরটিতে থেকে যেন আমার বেরোতে ইচ্ছে করতেছে না, এত সুন্দর দেখতে ঘরটি। আমরা দুজনেই সিঁড়ি দিয়ে উপরের ঘরে চলে গেলাম। একটি রুম বেছে নিলাম। রুমের ভেতরে ঢুকলাম। ভেতর প্রবেশ করতে যেন চোখটা জুড়িয়ে গেল। এত সুন্দর ঘরটি সাজানো গোছানো দেখে মনেই হচ্ছে না যে এই বাড়িতে অনেকদিন যাবৎ কেউ থাকে না। আমরা বিছানার উপরে বসতেই বিছানাটা যেন
কেঁপে উঠল। আমি একটু ভয় পেলাম। কিছুক্ষণ পরেই আবারও সেই ডাক। আবারও কেউ একজন আমাকে ডাকতেছে। আমি চতুর্দিকে খুঁজতে লাগি, কিন্তু কাউকে চোখে পড়ে না। আমি মনে মনে চিন্তা করতেছি, এই ঘরে থাকা মনে হয় আমাদের ঠিক হবে না। আমরা ঘর থেকে বেরিয়ে যাব। আমার বন্ধু আলমকে আমি সব ঘটনা বললাম। আলম বলল, কি বলিস? এত কিছু ঘটে গিয়েছে, তুই আমাকে আগে কিছু বলিসনি কেন? চল, এখানে আর থাকা যাবে না। তাই বলেই ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হতেই আচমকা বাতাস এসে যেন আমাদেরকে আবারও ঘরের ভিতরে টেনে নিয়ে গেল। বাতাসের এত শক্তি যে আমরা দুজন জলজান্ত মানুষকে ঘরের ভিতরে আবার ঢুকিয়ে দিল। আমরা আবারও বের হওয়ার চেষ্টা করি, কিন্তু দরজাটা লেগে গিয়েছে। এবার দরজাটা আর খুলতে পারতেছি না। কি করব বুঝতে পারি না। এত রাত্রেবেলা কে বা আমাদের কাছে আসবে? আমাদের ডাক কে আর বা শুনতে পাবে? আশেপাশে কোনো বাড়িও নেই। আমরা অনেক চেষ্টা করি বাইরে বের হওয়ার জন্য, কিন্তু পারি না। আমি আমার বন্ধু আলমকে বললাম, চল ঘরে ছাদের উপরে যাব, ছাদ থেকে লাফ দিব, লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমরা ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম। ছাদের উপরেও উঠে পড়লাম। ছাদ থেকে নিচ দিক তাকাতে যাওয়া আমাদের শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এত উঁচু বিল্ডিং কিভাবে হলো? আমরা তো দোতলা ঘরে উঠেছি, কিন্তু এত বড় ঘর কিভাবে হলো? আর আমরা এখানে কিভাবে বাইলাম? এখানে দেখলাম প্রায় ৫ তলার মতো, অনেক উঁচু। আশেপাশে কোনো গাছ নেই যে গাছ বয়ে নিচে যাব। বিষয়টা খুবই অস্বাভাবিক। আমি আবারও আমার বন্ধুকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। আমরা চিন্তা ভাবনা করতেছি এই ঘর থেকে কিভাবে বেরোনো যায়। হঠাৎ করে কারো একজন কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। কোনো একটা ছেলে মানুষ কান্না করতেছে। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজি, কিন্তু কাউকে দেখি না। কে বা আমাদের সঙ্গে আছে? কে বা কান্না করতেছে? আর কেই বা আমাদেরকে বারবার ডাকতেছে? আমি কি করব বুঝতে পারি না। আমার বন্ধুকে আমি অনেক কথা শোনালাম। সে যদি এখানে আমাকে না নিয়ে আসতো, তাইলে হয়তোবা আমাদের এই সমস্যাগুলো হতো না। আমার বন্ধুকে বললাম, তোর মামাতো ভাইয়ের কাছে ফোন দে, দিয়ে খুবই শীঘ্রই এখানে আসতে বল। আমার বন্ধুর ফোনটা বের করলো। বের করে দেখে ফোনে এক ফোঁটাও চার্জ নেই। এই বাড়িতে তো কারেন্টও নেই যে ফোনটা চার্জে দিব। কি করব বুঝতে পারি না। আমার ফোনেও তো চার্জ নেই। আমরা দুজনে অনেক চেষ্টা করি বের হওয়ার, কিন্তু পারি না। রীতিমতো কান্নার অবস্থা যেন বেড়েই চলেছে। কে বা কান্না করতেছে? আমরা চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজতে লাগি, কিন্তু কাউকে দেখি না। কে কান্না করতেছে? আমি খুবই জোরে চিৎকার দিয়ে ডাকতেছি, কে কান্না করতেছ? আমার সঙ্গে কথা বলো। কে তুমি? ঘরের ভিতরে যদি থেকে থাকো, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। কে তুমি? তোমার নাম কি? তুমি মানুষ না জিন? তুমি আমার প্রশ্নের উত্তর দাও না কেন? আমি অনেকভাবেই ডাকতে লাগি তাদেরকে, কিন্তু তারা কোনো কথা বলে না। কে বা কান্না করতেছে? রীতিমতো কান্নার অবস্থা বেড়েই চলেছে। হঠাৎ করে আমার মনে হলো আমার পিছন থেকে কেউ একজন দৌড়ে গেল। আমি খুবই দ্রুত পিছনে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। কে বা দৌড়ে গেল? আমার বন্ধু আমাকে ডাক দিল। ডাক দিয়ে বলছে, দেখ তো ওইটা কি দেখা যায়। আমি ঘরের কোণার দিকে লক্ষ্য করে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম ঘরের কোণে, যা দেখি ঘরের কোণে কেউই নেই। কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। সে এত দ্রুত সময়ে কিভাবে উধাও হয়ে গেল, আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো জিন বা খারাপ আত্মার কাজ। আমি খুবই সাহসী, তার কারণে আমার এখনো তেমন কিছু মনে হচ্ছে না। আমি জিনকে ডাক দিলাম, তুমি যদি জিন বা কোনো খারাপ আত্মা হয়ে থাকো, তাহলে আমার সঙ্গে কথা বলো, নাইলে কিন্তু তোমার সমস্যা হতে পারে। সে খুবই ভয়ানকভাবে হাসি দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আর এত বিচ্ছিরি চেহারা দেখে আমার যেন মাথাটা ঘুরে উঠেছে। আমি তাকে সামনে আনার জন্য এই কথাটা বলেছিলাম, সে আমার ফাঁদে পা দিয়েছে। কিন্তু বুঝতে আমারই ভুল হয়েছে, সে আমার ফাঁদে পা দেয়নি।
আমি তার ফাঁদে পা দিয়েছি। লোকটিকে দেখে আমার বন্ধু আলম ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমি এখন ঘর থেকে বের হব না তাকে নিয়ে টানাটানি করব। সে ঘরের ভিতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঘরে তো পানি হওয়ার চোখে পড়লো না যে তার জ্ঞানটা ফিরাবো। কি করব বুঝতে পারি না। আগে যে ছিল একটি সমস্যা, এখন আরো একটি মাথার উপরে এসে দাঁড়িয়ে পড়েছে। আমি সাহসিকতার সঙ্গে সেই লোকটাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? এখানে কি চাও? আর আমাদেরকে তুমি কেন বেছে নিয়েছো? আমাদেরকে যেতে দাও, আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেই লোকটি খুবই ভয়ানক একটি হাসি দিয়ে আমাকে বলল, এখানে আসাটা সহজ, কিন্তু যাওয়াটা খুবই কঠিন। এখানে একবার যে ঢুকে পড়ে সে আর কখনো বেরোতে পারে না। তোরাও বেরোতে পারবি না, তোদেরকে মরতেই হবে। তোদের লাশ বেরোবে এখান থেকে, কিন্তু তোরা না। হয়তোবা এখানে এসেছিস তোদের ইচ্ছায়, কিন্তু যাবি আমার ইচ্ছায়। যাবি ঠিক আছে, কিন্তু লাশ হয়ে। তোরা আর জীবিত এখান থেকে বেরোতে পারবি না। আমি কথাগুলো শুনে যেন থমকে গিয়েছি। আমার বন্ধু আলমকে খুবই দ্রুত ডাক দিচ্ছি, কিন্তু সে কোনো কথাই শোনে না। সে তো কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়েছে, কারণ সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে এত ভাবে ডাকতেছি, সে উঠতেছে না। আমি দৌড়িয়ে গেলাম ঘরের বাইরে, যদি কোথাও পানি পাই। অন্যান্য ঘরে খুঁজে দেখি, কিন্তু কোথাও পানি পাই না। হঠাৎ করে রান্নাঘরের দিকে আমার চোখ পড়লো, যে দেখি একটি পাত্রে কিছু পানি রাখা আছে। সেই পানিটা নিয়ে এসে আমার বন্ধুর চোখে ছিটিয়ে দিতেই সে চোখ খুলেছে। তাকে বললাম, এখান থেকে আমাদের বেরোতে হবে। আমরা কি করব? আমাদের চোখ পড়লো ঘরের জানালার দিকে। জানালাতে ঠাই লাগানো, কিন্তু তার বাইরে কোনো গ্রিল নেই। আমরা জানালার কাছে যেতেই আচমকা সেই লোকটি আমাদের পিছনে এসে দাঁড়িয়ে পড়ল। আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আমি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখি সে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমরা দৌড়চ্ছি, কিন্তু সামনের দিকে এগোচ্ছি না। বিষয়টা আমার মাথাতে যেন চেপে বসেছে। এই লোকটি বা কি আমাদেরকে কেন মারতে চায়? আমি খুবই ভয়ানকভাবে রাগ হয়ে সেই লোকটিকে বললাম, আমাদেরকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর খুব একটা ভালো হবে না। তুই কিন্তু শান্তিতে থাকতে পারবি না। এই কথা বলতেই সেই লোকটি হাত দিয়ে ইশারা করা মাত্রই আমরা ছিটকে যেয়ে বললাম ঘরের বাইরে। ঘরের বাইরে যেতেই সেই লোকটি আমাদেরকে ডাক দিয়ে বলল, যা, পালিয়ে যা, এখান থেকে চলে যা, যত দূরে যেতে পারি চলে যা। কিন্তু ওকে একটা কথা মাথায় রাখিস, তুই যতই দৌড়াস না কেন এই জঙ্গল থেকে বাইরে বের হতে পারবি না, এই গ্রাম থেকে বাইরে যেতে পারবি না। তুই যতই দৌড়া আর যতই বাঁচার চেষ্টা কর না কেন, কেউ তোকে সাহায্য করতে আসবে না। হ্যাঁ, এই কথা শুনেই আমরা দুজনে দৌড়াতে লাগলাম। এত জোরে জোরে দৌড়াচ্ছি, তারপরও যেন রাস্তা ফুরাচ্ছে না। আমরা কি করব? আমার বন্ধু আলমকে বললাম, তুই এই কোন ফাঁদে ফাঁসিয়ে দিলে আমাদেরকে রে, আমরা জানি না বেঁচে ফিরতে পারবো কিনা। আমার বন্ধু আলম আমাকে বলল, ভাই এবারের মতো দেখ বেঁচে বেরোতে পারে কিনা, দেখ তো কোনো বাড়ি পাস কিনা। সেই বাড়িতে আমরা ফোনটা চার্জ দিয়ে আমাদের বাড়িতে কথা বলবো। আর শুধু তাই না, আমার ভাইয়ের সঙ্গেও কথা বলবো। এখান থেকে বের হওয়ার কোনো একটা উপায় বের করতেই হবে। আমি আমার বন্ধু আলমকে বললাম, আরে শালা বোকা, কোনো একটা যদি বাড়ি পেয়ে যাই তাহলে তো আল্লাহর রহমতে আমরা বেঁচে যাব। আর ফোনটা চার্জ দেওয়ার কি দরকার? আমার বন্ধু আমাকে বলল, ঠিকই তো, যাই হোক দৌড়াতে থাক। আমরা আবারও দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ প্রান্তে চলে গেলাম, কিন্তু গ্রামের শেষ প্রান্তে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা জঙ্গলের ভিতরেই দৌড়াচ্ছি, কিন্তু জঙ্গল থেকে বেরোতে পারতেছি না। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম আমাদের পিছনে। পিছনে তাকিয়ে দেখি সেই লোকটি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দেখে ভয়ানকভাবে আবারও হাসি দিয়ে উঠলো। হাসি দিয়ে উঠে বলতেছে, কিরে, গ্রাম থেকে বেরোতে পারিসনি? পারবিও না, এই গ্রাম থেকে বের হওয়া পুরোটাই অসম্ভব, তোদেরকে আজকে মরতেই হবে। আমরা আবারও ওখান থেকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম। জঙ্গল থেকে বের হওয়া মাত্রই
একটি হুজুর আমাদের সামনে এসে পড়ল। আমরা হুজুরকে সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, হুজুর আমাদেরকে বাঁচান, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। সেই হুজুরটি আমাদেরকে বলল, তোমাদের কি হয়েছে? আমরা হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাদের এই কথাটা শুনে বলল, তোমরা আমার সঙ্গে চলো, তোমরা আমার কাছে এখন নিরাপদ। তোমরা কালকে সকালবেলা এই গ্রাম ছেড়ে চলে যেও, তার আগে যাওয়ার চেষ্টা ভুলেও করো না। আমি লোকটিকে বললাম, আমাদেরকে আজকের মতো বাঁচিয়ে নিন, আমরা এখানে আর কখনো আসবো না, এই গ্রামে তো ভুলেও না। সেই লোকটি আমাদেরকে বলল, তোমরা আমার সঙ্গে চলো, আমি যে জায়গায় যাব আমার সঙ্গে সেই জায়গায় চলো, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদেরকে আমি বাঁচিয়ে নিয়েছি। আমরা লোকটির পিছন পিছনে হাঁটতে লাগলাম। আমরা যতই যাচ্ছি তত যেন রাস্তাটা পরিচিত মনে হচ্ছে। আমি তেমন কিছু বলতে হচ্ছি না, কারণ সেই লোকটি আমাদেরকে বাঁচিয়ে নেবে বলেছে। কিছুক্ষণ পরে দেখলাম সেই লোকটি আবারও সেই পুরনো বাড়িতে চলে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম, লোকটিকে বললাম, আপনি আমাদেরকে এই জায়গায় আবার কেন নিয়ে এসেছেন? লোকটি আমার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসিতে উঠল। উঠেই আমার দিকে তাকা দিয়ে আমি যেন থমকে গিয়েছি। আবারও দেখলাম সে লোকটি হুজুরের বেশে আমাদের সামনে এসেছে। আমাদেরকে মারার জন্যেই সে লোকটি যেন পিছন পেতে দাঁড়িয়ে আছে। আমরা ওখান থেকে আবারও দৌড় দিলাম দুইজনে। দৌড়াতে দৌড়াতে এক সময় একটি বাড়ির সামনে এসে পড়েছি। জানি না সে বাড়িটি কার। আমরা ভয়ে ভয়ে ঘরের দরজায় টোকা দিলাম। 2 থেকে 3 বার টোকা দিতেই কেউ একজন বেরিয়ে এলো। দেখলাম ঘুম থেকে উঠে আসতেছে। লোকটি আমাদেরকে বলল, কে তোমরা? এখানে এত রাত্রে কি চাও? আমরা লোকটিকে বললাম, ভাই আমাদেরকে একটু আপনার ঘরে থাকতে দিবেন, আমরা খুবই বিপদে পড়েছি। লোকটি ভালো, তারপরেও কেউ তো কোনো অচেনা লোকদেরকে ঘরে থাকতে দিতে চায় না। লোকটি আমাদেরকে বলল, আপনারা তো অচেনা, আপনাদেরকে তো আগে কখনোই গ্রামে দেখিনি, কিভাবে আপনাদেরকে আমার ঘরে উঠতে দেই? আমি বললাম, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমাদেরকে থাকতে দেন, আমরা আপনার কোনো ক্ষতি করব না। লোকটি আর কোনো কথা বলল না, আমাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিল। আমরা ঘরের ভিতরে ঢুকলাম। কিছুক্ষণের জন্য হলেও আমরা নিরাপদ। আমি তো চিন্তার ভিতরে আছি, জানি না আবারও এই লোকটিও না সেই হুজুরের মতো হয়ে যায়। লোকটি আমাদেরকে বলল, কি হয়েছে তোমার? তোমরা এত ভয় পেয়ে আছো কেন? আরে এত রাত্রে তোমাদের এই এলাকায় আসাটা মোটেও ঠিক হয়নি। তোমাদের ঠিকানা কি? তোমরা কোন জায়গা থেকে এসেছো? আমাকে সব ঘটনা খুলে বলো। আমরা কোথা থেকে এসেছি সেগুলা লোকটিকে বললাম। লোকটিকে বললাম, আমরা ঢাকা থেকে এসেছি। আমার বন্ধু আলিম, তার দূর সম্পর্কের মামাতো ভাই এই গ্রামের কথা বলেছে। গ্রামটি নাকি খুবই সুন্দর, তাই গ্রামটিতে বেড়াতে এসেছি। লোকটি আমাদেরকে বলল, তোমরা এই গ্রামে এসে মোটেও ভালো কাজ করনি। এই গ্রামটা একটি রাক্ষসের গ্রাম। এই গ্রামে রাত্রে যারাই আসে তারাই মৃত ছাড়া জীবিত যেতে পারে না। তোমরাই একমাত্র লোক যা আমার আশ্রয়ে আছো। হয়তোবা এইখানে আসাটাও তোমাদের নিয়তি, তোমাদের কপালে লেখা ছিল, নয়তো তোমরাও মারা পড়তে, তোমাদের কেউ কেউ বাঁচাতে পারতো না। আল্লাহ পাক ভালো জানে আমাদের এখানে তোমরা নিরাপদ কি না, আমি সেটাও বলতে পারবো না। যাই হোক, এখন তোমরা শুয়ে পড়ো, কালকে সকালে কথা হবে। হ্যাঁ, আমরা বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসে না। সারা রাত ছটফট করতে করতে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে সূর্য উঠে গিয়েছে। আমাদেরকে লোকটি ডাক দিল। আমরা বিছানা থেকে উঠে গেলাম। আমাদেরকে বলল, ঘুম কেমন হয়েছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। লোকটিকে বললাম, আপনি আমাদের যে উপকার করেছেন তা আমরা কোনোদিনও ভুলব না। আমরা আপনার যদি কিছু করতে পারতাম তাহলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। লোকটি বলল, আমাদেরকে কিছুই করতে হবে না, আমাদের জন্য দোয়া করবে যাতে এই গ্রামটা অভিশাপ মুক্ত হয়। আমি বললাম, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই গ্রামটা যাতে অভিশাপ মুক্ত হয়। আমার ভালো একটি কবিরাজ আছে, আমি তার সঙ্গে কথা বলবো। কথা বলে
আপনাদের গ্রামে আমি আবারও আসবো আল্লাহর রহমতে। আমি আপনার বাড়িতে উঠবো, উঠে আপনার এখান থেকেই এই গ্রামের অভিশাপ মুক্ত করব। ইনশাল্লাহ আমার জন্যে আপনিও দোয়া করবেন। আমি আর এখানে দেরি করব না, আমি চলে যাব। লোকটি আমাদেরকে বলল, কোথায় যাবেন? আপনারা আমার অতিথি, কিছু না খেয়ে তো আমি যেতে দিব না। রান্না হচ্ছে, আপনারা খেয়ে তারপরে যাবেন। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। লোকটি আমাদেরকে মোটেও ছাড়লো না। আমরা ওখান থেকে খাবার খেয়ে তারপরে রওনা দিই আমাদের ঢাকায়। আমি ঢাকায় ব্যাক করলাম। ঢাকায় এসে আমার বন্ধুকে বললাম, তোর মামাতো ভাইয়ের সঙ্গে আমাদেরকে দেখা করিয়ে দে। তোর মামাতো ভাই কোন একটা ফান্দে ফেলে দিয়েছিল আমাদেরকে। জীবন নিয়ে বেঁচে এসেছি আজকের মতো, কিন্তু আর পরের দিনটা হবে আমাদের। আমরা ভালো একটি কবিরাজ ধরে সেই গ্রামটিকে অভিশাপ মুক্ত করব। যেহেতু ওই গ্রাম থেকে আমরা বেঁচে এসেছি, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় ওই গ্রামে, সেই ব্যবস্থাই করব। যাই হোক সুমন ভাই, আপাতত এতটুকুই আপনার কাছে পাঠিয়ে দিলাম। আমি আবারও অন্য কোনো ঘটনায় আপনাদেরকে বলে দিব সেই গ্রামের শেষ রহস্য। আমি কবিরাজকে নিয়ে ওই গ্রামে যাব খুব শিগগিরই, যে সেই গ্রামের অভিশাপ মুক্ত করে আসবো ইনশাল্লাহ। সেই সময়ে সেই ঘটনাটি আপনাদের কাছে আমি খুব শীঘ্রই পাঠিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সেই গ্রামটি অভিশাপ মুক্ত করতে পারি। আর যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি খুবই দ্রুত এই গ্রামে আবারও ফিরে যাব, যে সেই গ্রামের অভিশাপ মুক্ত করে আসবো ইনশাল্লাহ। আমার জন্যে আপনারা সবাই দোয়া করবেন যাতে সেই গ্রামটির অভিশাপ মুক্ত করতে পারি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন। সুমন ভাই, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই আলিম ভাই তার ঘটনাটি শেষ করেছে। আমার ঘটনাটি তো পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করব ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। আর একটি কথা, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, আমি আর কথা পারছি না। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটি কথা, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebarai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতেবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবর মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমি আর কথা বাড়ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রুমি আপনাদের কাছে আবারও ঘটনাটি পাঠিয়ে দিলাম। আশা করছি সুমন ভাই আমাকে চিনতে পেরেছেন। আমি এর আগে একটি ঘটনা আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আপনি ঘটনাটির নাম দিয়েছিলেন মানুষ ও জিনের প্রেম কাহিনী। আমি তার দ্বিতীয় পার্ট এবারও পাঠিয়ে দিলাম। আশা করব এবারকের ঘটনাটি আপনাদের ভালোই লাগবে। প্রথমবারকের ঘটনাটি তো বেশ ভালো লেগেছিল মনে হলো আপনার। আশা করব এবারও ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলো সরাসরি ঘটনায় চলে যাই। সেদিন আমি ওই প্রাসাদ থেকে ফিরে আসি। আমার দাদু আমাকে আমার আব্বুর বাসায় চলে যেতে বলল। আমি বললাম, আচ্ছা ওটা পরে দেখা যাবে। তাই বলে ওখান থেকে চলে গেলাম। যে আমি ঘরে বসে পড়ি। বসে বসে ভাবতেছি আমাকে আর দেরি করলে চলবে না, যত দ্রুত সম্ভব রতনের সঙ্গে কথা বলতে হবে। আমি ঘরের ভিতরে বসে এইসব কথা ভাবতেছি। এর ভিতরেই আমার মনে হলো জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি জানালা দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলাম রতন দাঁড়িয়ে আছে। আমি রতনকে বললাম, কে ব্যাপার, তুমি এই রাত্রেবেলা এখানে?
আমাকে বলল, আচ্ছা তুমি ভেতরে থাকো, আমি ঘরের ভেতরে যাচ্ছি। তাই বলে রতন ভেতরেও ঢুকলো। আমি রতনকে বললাম, বসো। রতন খাটের উপরে বসে পড়ল, আমিও বসে আছি। রতন আমাকে বলতেছে, আচ্ছা আমার একটা জিনিস বিশ্বাস হচ্ছে না, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি রতনকে বললাম, এটা কোনো কথা বললে তুমি? আমি তোমাকে যদি ভালো নাই বাসতাম তাইলে আমি তোমার সঙ্গে কেনই বা কথা বলবো? রতন আমাকে বলল, না আমার যেন কিছু একটা ঘটকা মনে হচ্ছে। আমি বললাম, মিছাই চিন্তা করো না, তুমি তুমি যাও, এখন দাদু দেখে ফেললে সমস্যা হবে। তাই বলে আমি রতনকে অনেক কষ্টে ঘর থেকে বের করে দিলাম। রতন চলে গেল। আমি রতনকে সব কিছু জানানোর সিদ্ধান্ত নিলাম, কারণ আমি এর আগে যে কথাগুলো রতনের সঙ্গে বলেছি এগুলো সত্যি আমি মন থেকে বলিনি। কিন্তু এবার যেন আমার মনে হচ্ছে আমি রতনকে দিনে দিনে পছন্দ করে ফেলতেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? চেনার মানুষের প্রেম কিভাবে হতে পারে? আমি তো রতনকে আমার প্রেমের ফাঁদে ফেলে এখান থেকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছি। এর ভিতরেই রতনের আমার প্রতি এত আগ্রহ জাগলো। আমি রতনকে পছন্দ করে ফেলতেছি। আমি এসব বিষয়ে চিন্তা করতেছি। এর ভিতরে আমার দাদু এলো, এসে আমাকে ডাক দিল, আমাকে বললো, ভাত খেয়ে যাও। হ্যাঁ, আমি এখন আর দেরি করলাম না, যে আমার দাদুর সঙ্গে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ঘরে এসেছি ঘুমানোর জন্য। একটু পরে ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে কিছু একটা পড়ার শব্দ যেন আমার ঘুমটা ভেঙে গেল। আমি লাফিয়ে উঠলাম। উঠে চতুর্দিকে দেখতেছি কি পড়েছে। দেখলাম তেমন কিছু নেই। আমি ভাবতে পারিনি আমার সঙ্গে এই অবস্থাগুলো হতে পারে। এবার যেন একটু অন্যরকম। এবার রতন না, রতনের পাশাপাশি আরও একজনও আমাকে ডিস্টার্ব করা শুরু করলো। আমি রতনকে ডাক দিলাম। রতন খুবই দ্রুত আমার সামনে এলো। আমি রতনকে বললাম, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? রতন আমাকে বললো, না রে না, কে বলছে তোমাকে আমি ভয় দেখাচ্ছি? আমি রতনকে বললাম, তাইলে কি আমাকে ভয় দেখালো? রতন বলল, আচ্ছা দেখেছি। কিছুক্ষণ পরে রতন যেন দৌড়ে গাছের আড়ালে চলে গেল। আমি দেখতেছি গাছের আড়াল থেকে আরো একজন দৌড়ে পালাতে চেষ্টা করলো। রতন খুবই দ্রুত সম্ভব যে তাকে ধরে ফেলল। তার আর রতনের মাঝে খুবই ভয়ানকভাবে লড়াই হচ্ছে। আমি জানি না সে কে। আমি মনে করেছিলাম সে হয়তো বা মানুষ, কিন্তু আমার ভাবনাটা পুরাটাই ভুল। এটা একজন জিন, তবে খারাপ জিন। আমি জানতাম না সেই জিনটা আমার সঙ্গে আছে। সে আমাকে কথাই পেল। এসব কথা ভাবতে ভাবতে রতন আমার কাছে এলো। এসে আমাকে বলল, তোমার এখানে থাকাটা মোটেও ঠিক হবে না, কারণ যেই জিনটা তোমার এবার পিছু লেগেছে সে খুব একটা ভালো না, সে খারাপ জিন। এরপরে যদি তোমার কোনো ক্ষতি করতে আসে তাহলে আমি সবার আগে দাঁড়াবো। তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি ঘুমিয়ে পড়ো, বিষয়টা আমি দেখতেছি। তাই বলে রতন কোথায় জানি হারিয়ে গেল। কিছুক্ষণ পরে রতন আবারও আমার কাছে এলো, এসে আমাকে ডাক দিল। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম। উঠে রতন আমাকে বলতেছে, আমি আমাদের সর্দারের কাছে বিচার দিয়েছি, সর্দার যা করার করবে। আমি সর্দারকে বলেছি আমি তোমাকে পছন্দ করি। সর্দার আমার উপর অনেক ক্ষিপ্ত। আমি জানি না আমি তোমাকে এই জন্মে আমার বউ করতে পারবো কিনা। আমি রতনকে বললাম, এসব কি কথা বলো তুমি? এটা পরে দেখা যাবে। রতন আমাকে বলল, তুমি কয়টা দিন একটু সাবধানে থাকবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। রতনকে বললাম, আচ্ছা তুমি এখন চলে যাও, আমি ঘুমাই। রতন আমাকে বলল, আমি কোথাও যাব না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে আছি। তাই বললাম, আচ্ছা ঠিক আছে। তাই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রতন আর আমার কাছে নেই। আমি মনে করেছি হয়তোবা চলে গিয়েছে, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। 2 থেকে 3 দিন কেটে গেল, রতন আর আমার কাছে আসে না। আমি তো খুবই ভয়ানক চিন্তায় পড়ে গিয়েছি। জানি না রতনের সঙ্গে খারাপ কিছু হয়ে গেল নাকি। এসব কথা ভাবতে ভাবতেই কখন যে আমার চোখ লেগে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। স্বপ্নে দেখি রতন আমার সামনে এসেছে। রতন আমাকে বলতেছে,
হয়তোবা আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। আমি আটকা পড়েছি। আমার সবথেকে বড় ভুল তোমাকে পছন্দ করা। তোমাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি। হয়তোবা তার কারণেই আমি আজ আটকা পড়েছি। আমি জানি তুমি ভালো থাকবে। আমি এটাও জানি তুমি আমাকে ওই বাচ্চার থেকে তাড়ানোর জন্যে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো। আমি সবকিছু জানি। কিন্তু এটা তুমি মাথায় রেখো। তোমার ক্ষতি হতে পারে। তুমি যত দ্রুত সম্ভব ভালো একটা কবিরাজ দেখাও। নাহলে কিন্তু তোমার সমস্যা হবে। খুবই দ্রুত তুমি কবিরাজটা দেখাও। আমি যেন লাফিয়ে উঠলাম বিছানা থেকে। উঠেই রতনকে ডাকতে লাগি। রতন আমার সামনে আসে না। আমি যেন চোখের পানি আর ধরে রাখতে পারি না। রতনের প্রতি আবার আলাদা একটি মায়া জন্মে গিয়েছে। কারণ রতনকে আমি পছন্দ করি। আমি মনে মনে না চাইলেও রতনকে আমি পছন্দ করে ফেলেছি। রতনকে আমি মনে হয় সত্যি ভালোবেসে ফেলেছি। আমি একটি কবিরাজের কাছে চলে গেলাম। কবিরাজকে আমি রতনের কথা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, আমি বিষয়টা দেখতেছি। তাই বলে কবিরাজ কিছু একটা করতে লাগলো। একটু পরেই কবিরাজ আমাকে ডাক দিল। আমি কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমাকে বলল, তুমি রতনের সঙ্গে আর কথা বলতে পারবে না। কারণ রতনকে তার সর্দার মানে জেনেদের সর্দার রতনকে বন্দি করে নিয়েছে। ওখান থেকে ছোটানো অসম্ভব। আমরা তো মানুষ জাতি, আমরা কখনোই পারবো না। এটা কোনো যদি জিন জাতি হয় তাইলে সে হয়তোবা ছোটাতে পারবে। তাই বলে আমি ওখান থেকে চলে এলাম রাত্রেবেলা। খুবই ভয়ানকভাবে কেউ একজন কান্না করতেছে। আমি দ্রুত ঘর থেকে বের হই। আমি মনে করেছি হয়তোবা রতন। বের হয়ে দেখলাম কেউই নেই। আমি আবার ঘরে চলে যাই। এবার আর কেউ কান্না করতেছে না। কেউ একজন চিৎকার দিয়ে উঠলো, উঠে আমাকে ডাকতেছে। আমি বাইরে গেলাম, দেখলাম কেউই নেই। আমি এবারও ঘরের ভিতরে চলে এলাম। আমার মনের ভিতরে ভয় কাজ করতেছে। আমি মনে করেছি হয়তোবা রতনের কিছু একটা হয়ে গিয়েছে। রতনের সঙ্গে ওরা খারাপ কিছু করেছে। এসব কথা ভাবতে ভাবতে কেউ একজন আমার সামনে এলো। তার এত ভয়ানক চেহারা দেখে আমার মাথাটা ঘুরে গিয়েছে। তার কি ভয়ানক চেহারা! সে লোকটি আমার সামনে দাঁড়িয়ে পড়েছে। তার মনে হয় সে মাটি থেকে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। এত বড় দেখতে। তার একটি থাপায় আমি নিমিষের মধ্যে গায়েব হয়ে যাব। আমাকে যদি একটা থাপাও মারে, আমি মশার মতো উড়ে যাব। আমি লোকটিকে দেখে চিৎকার দিয়ে ঘরের ভিতরে চলে যাই। আমার চিৎকার শুনে আমার দাদু আমার কাছে এলো। এসে বলতেছে, কি হয়েছে? আমি আমার দাদুকে সব ঘটনা খুলে বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত। আমার দাদু বলল, তোর ওই জিনের সঙ্গে সম্পর্ক জ্বালানোটা মোটেও তো ঠিক হয়নি। আমি তোকে বলেছিলাম না এসব কোনো কিছু করবি না, আর ওই হারাতে যেতে নিষেধ করেছিলাম, তুই তারপরও কেন গিয়েছিস? আমার দাদু আমাকে বলল, তুই আর ওই বাদঝাড়ে কখনো যাবি না, আর আমি কালকে তোকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতেছি। আমি আর কি বলবো, আমার তো যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু বাধ্যতামূলক আমার যেতেই হবে। কারণ এই জিনের হাত থেকে বাঁচতে চাইলে আমার ঢাকায় যেতে হবে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। নানানভাবে আমাকে অত্যাচার করেছে সেই খারাপ জিনটি। পরের দিন সকালবেলা আমার দাদু আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমার দাদু আমাকে বলল, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, আমরা খুবই দ্রুত ঢাকায় যাবো আজকে। আমি আর কি করব, বাথরুমে যেয়ে গোসলটা সেরে নিলাম। নিয়ে খাবার খেয়ে ঢাকায় যাওয়ার জন্যে রওনা দিলাম। আমি বাস কাউন্টারে চলে যাই। বাসে উঠে পড়ি। উঠে ঢাকায় ব্যাক করি। ঢাকা যেতে তো আমার প্রায় সন্ধ্যা পেরিয়ে যায়। আমি আবার আব্বুর সঙ্গে দেখা করলাম। আমি আব্বুর সঙ্গে দেখা করে আমার আব্বু আমাকে বলল, তুমি ঘরে যাও। আমি ঘরে গেলাম, যে আগে দাদুর কাছে ফোন দিলাম। দাদুর কথা জিজ্ঞেস করলাম। না, আমি মনে করছি হয়তোবা আমি এখানে আসাতে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমি আমার দাদুর সঙ্গে কথা বললাম। কথা বলে ফোনটা কেটে দিয়েছি।
হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরোলাম। বেরিয়ে ডাইনিংয়ে গেলাম। ডাইনিংয়ে দেখি আমার খুবই স্বাদের একটা ফুলদানি। ফুলদানিটা পড়ে ভেঙে গিয়েছে। আমি মনে করেছি হয়তোবা বিলাই বা অন্য কিছু ফেলে দিতে পারে। আমার মনের মধ্যে খারাপ কোনো চিন্তাভাবনা এলো না। আমি আবারও ঘরে গেলাম। ঘরে যেয়ে আবারও বসে আছি। বসে থেকে ফোন টিপতেছি। হঠাৎ করে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম। আবারও বেরিয়ে এলাম। এসে দেখি আবার আরেকটা ফুলদানি পড়ে গিয়েছে। পড়ে ভেঙে গিয়েছে। আমি এবার অস্বাভাবিক কিছু মনে করলাম না। আমি মনে করেছি হয়তোবা এবারও খারাপ কোনো বিলাই এই কাজটা করেছে। চতুর্দিকে বিড়ালকে খুঁজতে লাগে একটি লাঠি হাতে নিয়ে, কিন্তু খুঁজে পাই না। আমি আমার বিছানার চাদরটা আলোক করতেই দেখলাম বিছানার নিচে খুবই ভয়ানক একটি মাথা বসে আছে। শুধু মাথা, আর চোখ দুটা যেন আগুনের মতো জ্বলতেছে। আমি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। এসে আমার আব্বুর কাছে ফোন দিলাম। আমার আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আমার আব্বু খুবই দ্রুত আমার বাড়িতে চলে এলো। এর ভিতরেই আর কোনো সমস্যা হলো না। আমার আব্বু চলে এলো, এসে আমাকে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার সাথে আছি। আমি শুয়ে পড়েছি, কিন্তু ঘুম ধরতেছে না। চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। আমার ঘুম দেখে আমার আব্বু আমার ঘর থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার একটু পরে আমি স্বপ্নে দেখি সেই ভয়ানক লোকটি আমার সামনে এসে বলতেছে, তুই বাঁচতে পারবি না, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। রতনের সঙ্গে প্রেম করার তোর স্বাদ আমি মিটিয়ে দিব। তুই রতনকে তো কোনোদিনও পাবি না। রতনকে তো আমরা বন্দি করে নিয়েছি, সঙ্গে তোকেও মেরে ফেলবো, তোকে বাঁচতে দিব না। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বললাম। আমার আব্বু দৌড়ে এলো আমার কাছে। আমি আমার আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আমার আব্বু আমাকে বলতেছে, আচ্ছা দেখতেছি আমি। তাই বলে তার একটা কাছে ফোন দিল। খুবই দ্রুত কিছুক্ষণ পরেই একটি লোক এলো আমার বাড়িতে। আমার আব্বু ঘর খুলে দিল। লোকটি ঘরের ভিতরে ঢুকে বলল, সে একটি হুজুর। ও হুজুর আমার কাছে এসে আমার হাতটা নিল, হাতে নিয়ে আমার হাত থেকে কি যেন একটা দেখলো। দেখে আমাকে বলতেছে, তোমার ওই গ্রামে যাওয়াটাই সব থেকে বড় ভুল। তার থেকেও বড় ভুল করেছে তুমি সেই ছেলেটির সঙ্গে প্রেমে জড়ানোটা, তার মায়ায় পড়া। সেই ছেলেটিকে তো ওরা কখনোই ছাড়বে না, তাকে তোরা মেরে ফেলবে, সঙ্গে তোমাকেও। তোমাকে বাঁচতে হলে তোমাকে একটি কাজ করতে হবে। আমি বললাম, কি কাজ? লোকটি আমাকে বলল, এবারও সেই ভয়ানক জিনটি তোমার সামনে আসবে, তাকে বলবে আমি সেই ছেলেটিকে, তার মানে রতনকে আমি পছন্দ করি না, মিছে এসব কিছু করেছি আমার মনের হাউসে, আমি তাকে পছন্দ করি না। তাইলে হয়তোবা তুমিও বেঁচে যাবে, সেই ছেলেটি বেঁচে যাবে। আমি বললাম, আমাকে সে যদি পছন্দ করে তাইলে সর্দারের কি সমস্যা? লোকটি আমাকে বলল, সর্দারের মেয়ের সঙ্গে রতনের বিয়ে ঠিক করা আছে, যার কারণে সর্দার এভাবে ক্ষিপ্ত হয়ে আছে তোমার উপরে। হয়তোবা তুমি যদি এই কথা বলো তাইলে সেই জিনটি তোমাকে ছেড়ে দিবে, তোমাকে আর কিছু করবে না। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ পরে আবারও সেই লোকটি আমার সামনে এলো। আমি লোকটিকে বললাম, আমি রতনকে পছন্দ করি না। রতনের সঙ্গে তো আমি প্রেমের ফাঁদ পেতেছিলাম, যাতে সেই গ্রামটিকে অভিশাপ মুক্ত করতে পারি। সেই গ্রামে ওই বাঁধঝাড়ে যাতে রতন আর না থাকে, এই কারণেই আমি এসব কিছু করেছি। সেই লোকটি ওখান থেকে চলে গেল, আর কিছু বলল না। সেই রাতটা বেশ ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমি বিছানা থেকে উঠতে পারি না। আমার শরীরে প্রচণ্ড ব্যথা, ব্যথার যন্ত্রণায় আমি যেন বিছানা থেকে এক চুলও নড়তে পারতেছি না। এর ভিতরেই রতনা আমার সামনে এলো, এসে আমাকে বলতেছে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? আমি রতনকে বললাম, না, আমি সত্যি তোমাকে পছন্দ করি না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাইলে আর আমার সামনে কখনো আসবে না। আমি তো জানি আমি রতনকে অনেক পছন্দ করি, কিন্তু মুখ ফুটে বলতে পারতেছি না। আমার মনের ভিতরে কি চলতেছে এটাও রতন বুঝতে পেরেছে। রতন আমাকে বলল, আমি সবই জানি।
আমি সবই বুঝতে পারি। তুমি কি চাও? আমি আসবো না তোমার কাছে। আমি যদি এখানে আসি তাইলে আবারও তোমার সমস্যা হবে। এবার হয়তো তোমাকে ওরা মেরেই ফেলবে। আমাদের জিনেদের সর্দার আমার উপর খুবই রেগে আছে। আমি জানি না তোমার সঙ্গে আর কখনো দেখা হবে কিনা। তবে একটি কথা মাথায় রেখো, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে শুধু একবার ডাক দিবে। আমি যেখানে থাকি না কেন খুবই দ্রুত তোমার সামনে এসে হাজির হব। তাই বলে রতন ওখান থেকে চলে গেল। আমি রতনকে অনেক মিস করতেছি। বেশ ভালোই কদিন কেটে গেল। রতনের সঙ্গে আমার আর দেখা নেই। এখন পর্যন্ত রতনের সঙ্গে আমি আর দেখা করতে পারিনি। রতন এখান থেকে চলে যাওয়ার পরে বেশ ১ সপ্তাহের মতো কেটে গিয়েছে। এখন পর্যন্ত রতনের সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। জানি না কখনো কথা হবে কিনা। যাই হোক, আমার এই ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আর গল্পটি বড় করব না। আপনি ভালো থাকবেন সুমন ভাই। আসসালামু আলাইকুম। এই কথাটি বলেই রুমি তার ঘটনাটি শেষ করে। এর আগে একটি ঘটনা পাঠিয়ে দিয়েছিল। এবার দ্বিতীয় পাঠ রুমি পাঠিয়ে দিয়েছে। আশা করব আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আরেকটি কথা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebaড়ি@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকে গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমাকে দেখে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সোহন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রাফি, পেশায় একজন ফটোগ্রাফার। আমি একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বার্তা চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি একটি গ্রামের খোঁজ পাই। সেই গ্রামে নাকি প্রাচীন এক ভাঙা বাড়ি আছে। সেই বাড়িটা নাকি ওই গ্রামেরই একজন মাতব্বর ছিল। সেই মাতব্বর বানিয়েছিল। প্রায় ১০০ বছরের পুরনো বাড়ি। লোকমুখে শোনা যায় বাড়িতে নাকি জিনেরা বাস করে। আমি জিনেদেরকে ধরার জন্যে সেই বাড়িতে চলে যাই। আমার হাতে একটি ক্যামেরা, সঙ্গে একটি লাইট, দুটো নিয়ে আমি একাই চলে যাই সেই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে যাই। বাড়িটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর। বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই আচমকা ঠান্ডা বাতাস যেন আমার গা ছুঁয়ে গেল। এই রাত্রেবেলা বাইরে প্রচণ্ড গরম পড়েছে, অথচ ঘরের ভিতরে প্রবেশ করতেই যেন আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। ঘরের ভিতরে অনেকটাই ঠান্ডা। এত ঠান্ডা কই থেকে এলো? এত ঠান্ডা ঘরের ভিতরে কেমন করেই বা হচ্ছে? ঘরে অনেকদিন যাবৎ কেউ আসে না। বাড়িটা অনেকদিন যাবৎ পড়ে আছে। ঘরটাতে কেউ ব্যবহারও করে না, অথচ এত সুন্দর সাজানো গোছানো, এটা যেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ভেতর বেলে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে পিছনে কিছু একটা শব্দ পেলাম। পিছন দিকে তাকালাম, লাইটটা পিছন দিকে ধরলাম। ধরতে দেখি দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। আমি দরজার কাছে যাই। দরজাটা আমি খুলতে পারি না। হঠাৎ করে সামনের দিকে তাকালাম। সামনের দিকে তাকিয়ে যেন আমার সারা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। সামনে দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটা প্রচণ্ড লম্বা। এত লম্বা লোক আমি কোনোদিনও দেখিনি।
তার মুখটা আমি ঠিক মতো দেখতে পারতেছিলাম। তার মুখটা ঢাকা, কিন্তু তার চোখ দুটো আমি বেশ ভালোভাবেই দেখতে পারতেছি। চোখ দুটা যেন রক্তবর্ণের মতো লাল হয়ে আছে। চোখ দিয়ে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। তার সাদা পোশাক গায়ে, তার সারা শরীর যেন রক্ততে ভরে গিয়েছে। তার সাদা পোশাক রক্ততে লাল হয়ে গিয়েছে। আমি মনে করেছি এটা হয়তোবা কোনো মানুষের কাজ, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। এটা কোনো মানুষের কাজ না, এটা একটা আত্মা। সে যে আত্মায় আমি বা কেমন করে জানলাম? আমার মনের ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে। লোকমুখে যেসব কথা শুনেছি তাতে ভয় পাওয়ারই কথা, কিন্তু আমি ভয় পাচ্ছি না। কারণ আমার একটা বিশ্বাস যে আত্মা বলে কিছু হয় না। আত্মা কেমন করেই বাঁচবে? যে মরে যাবে সে তো আর কখনো ফিরে আসতে পারে না। এসব নানান চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এই ভিতরেই লোকটি আচমকা ভয়ানক একটি হাসি দিয়ে উঠল। হাসিটা শুনে যেন আমি চমকে উঠেছি। আমার সারা শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। আমি যেন মুখ দিয়ে আর কথা বলতে পারতেছি না। আমার ভাবনাকেও আমি ভুল প্রমাণ করেছি। আমার ভাবনাটাও যে এত বড় ভুল, এটা হয়তো আমি বিশ্বাস করতে পারতাম না। এদিকে আমার ক্যামেরাতে সব কিছু রেকর্ড হচ্ছে। আমি ক্যামেরায় স্পষ্ট দেখতেছি সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি সামনে দিকে দেখলাম কেউই নেই। লোকটাকে ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পারতেছি না। আমি আমার চোখকে কেমন করে অবিশ্বাস করি। সে যদি কোনো মানুষ হতো তাইলে অবশ্যই সে আমার সামনেও দেখা দিত। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমি দেখতে পারতেছি না। আমার ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আমার চোখকে কেমন করে অবিশ্বাস করব? আমি বা কি করব? আমার মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করি। সে লোকটি আচমকাই হাসি দিয়ে উঠল। আমি চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজি, কিন্তু সেই লোকটিকে আমি দেখতে পারি না। আমি ডাক দিলাম, কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কোথা থেকে জানি গায়েবী আওয়াজ আসতে লাগলো। আমাকে বলতেছে, আমি তোর পিছু ছাড়বো না, তোকে তিল তিল করে মারবো, তোকে ভয়ে ভয়ে মারবো, তোকে তোকে মরতেই হবে, তুই ভয়ে ভয়ে মারা যাবি, তোকে আমি বাঁচতে দিব না, তোকে আমি নিজের হাতে মারবো না, তোকে ভয়ে ভয়ে মারবো, তুই একদিন মরে যাবি। আমার হাতে মরবি না ঠিক, কিন্তু আমার কারণেই তুই মরবি, তুই বাঁচতে পারবি না। আমি ওখান থেকে খুবই দ্রুত পালাতে লাগলাম। খুবই দ্রুত দৌড়িয়ে মেন রোডে চলে আসি। এখানে একটি গাড়ি দেখতে পেলাম। গাড়িতে উঠে আমি আমার বাড়ি থেকে রওনা দিই। আমার বাড়িতে চলে আসি। আমার বাড়িতে এসে নি আমার প্রচণ্ড জ্বর। আমি জ্বরে যেন বিছানা থেকে উঠতে পারি না। এরকম করে 3 থেকে 4 দিন কেটে গেল। আমি কিছুটা সুস্থ হলাম। আমি বাইরে গিয়েছি। বাইরে থেকে ঘুরে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যার পরে বাড়ির দিকে রওনা দেই। হঠাৎ করে কেউ একজন পিছন থেকে আমাকে ডাকতে লাগলো। আমি পিছন দিকে ঘুরে তাকাই। পিছনে দেখলাম কেউই নেই। কে বা আমাকে ডাক দিল? আমি মনে করেছি হয়তো বা আমার মনের ভুল, কারণ এর আগে ভয় পেয়েছি, তার কারণে আমার মনের ভুল ভেবে নিয়েছি। আমি সামনের দিকে আবারও হাঁটতে লাগলাম। আবারও সেই লোকটি আমাকে ডাক দিল। আমি পিছন দিকে ঘুরে তাকাই, এবার দেখলাম কেউই নেই। আমি কি করব বুঝতে পারি না। সামনের দিকে স্কুলে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আবারও সেই লোকটি আমাকে ডাক দিল। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা সেই ভয়ানক আত্মার কাজ। আমি বেশ ভালোভাবে বুঝতে পারতেছি এটা সেই আত্মাই করতেছে। সেই আত্মাটি আমার পিছু ছাড়েনি। আমি ভেবেছিলাম সেই আত্মাটি হয়তো আমার পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আমার ভাবনাটা যে পুরোটাই ভুল। সেই আত্মাটি আমার পিছু ছাড়েনি, সে আমার পিছু লেগে আছে। সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আমি ওখান থেকে খুবই দ্রুত দৌড়ে আমার বাড়িতে চলে গেলাম। যে ঘরের ভিতর ঢুকে পড়লাম। ভয়ে বিছানার এক কোনায় বসে আছি আমি।
বিছানা থেকে উঠতেছি না। আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে সেই আত্মাটি আমার পিছু ছাড়বে? এসব ভাবতেছি। এরই ভিতরেই পিছনে দরজায় কেউ একজন টোকা দিল। আমার বুকের ভিতর যেন ধড়ফড় করে উঠল। আমার সারা শরীরটা যেন কেঁপে উঠেছে। কে বা দরজায় টোকা দিচ্ছে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? কে দরজায় টোকা দিচ্ছ? কথা বলো। আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। আমি আবারও ডাক দিলাম, কে দরজায় টোকা দিচ্ছ? কথা বলতেছ না কেন? কথা বলো, নাহলে কিন্তু আমি দরজা খুলবো না। সেই বাইরে থেকে কেউ একজন ভাঙা কণ্ঠে আমাকে বলতেছে, দরজাটা খোলো, আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমাকে এই ঘরের ভিতরে ঢুকিয়ে নাও, আমি নইলে মারা যাব, আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নাও। আমি খুবই দ্রুত দিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটি বৃদ্ধ লোক ঘরের ভিতরে প্রবেশ করলো। আমি আবারও দরজাটা লেগে দিলাম। লেগে দিয়ে লোকটিকে জিজ্ঞেস করলাম, কে তুমি? এত রাত্রে ঘরের ভিতরে কেন? কি হয়েছে তোমার? কে বা তোমাকে তাড়া করতেছে? কে তোমাকে মারতে চাচ্ছে? লোকটি আমাকে বলল, আমাকে একটি লোক তাড়া করেছে। লোকটির কি বিভৎস চেহারা, তার খুবই ভয়ানক দেখতে সেই লোক। সেই লোকটি আমাকে তাড়া করেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে লুকিয়ে রাখুন, নাহলে আমাকে মেরে ফেলবে। আমি লোকটিকে বললাম, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে চলে এসেছো, তোমার আর কিচ্ছু হবে না। লোকটি খুবই ভয়ানকভাবে হাসি দিয়ে উঠলো। হাসি দিয়ে উঠে আমাকে বলতেছে, তুই তোর জীবনের মায়া নেই রে, তুই কখন জানি মারা যাস, তুই তো নিজেও জানিস না, তুই তো মৃত্যুর সঙ্গে খেলা করতেছিস, তুই নিজেও জানিস না তুই কখন মরবি, তুই আমাকে কেমন করে বাঁচাবি? লোকটির কথা শুনে যেন আমার সারা শরীরটা ঘেমে গেল। লোকটিকে আমি বললাম, কে তুমি? তুমি এসব কথা কেমন করে জানলে? কে তুমি? তুমি তোমার পরিচয় দাও, তুমি এখানে কেন এসেছো? তুমি আমার কাছে কি চাও? তুমি আমার ব্যাপারে সব কিছু কেমন করে জানলে? লোকটি খুবই ভয়ানকভাবে আবার একটি হাসি দিয়ে উঠল। হাসি দিয়ে উঠে আমাকে বলল, আমাকে চিনতে পারবি, অবশ্যই আমাকে চিনতে পারবি, দেখ তো আমাকে চিনতে পারিস নাকি? তাই বলে লোকটি আমার দিকে তাকালো। লোকটির চেহারাটা দেখে যেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বিছানায় বসে পড়লাম। বসে পড়ে লোকটিকে বলতেছি, আমাকে ছেড়ে দাও, তুমি আমার পিছু কেন লেগেছো? আমি তো তোমাকে বলেছি আমি ওই জঙ্গলে আর ওই পুরো বাড়িতে আমি কখনো যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও, আমি আর কখনো ওখানে যাব না। লোকটি খুবই ভয়ানকভাবে আবারও হাসি দিয়ে উঠল। লোকটির হাসিতে যেন পুরো অঞ্চলটা কেঁপে উঠল। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে চলে যাই। ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে আমার বন্ধুর বাসায় চলে যাই। আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধু আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে উঠল। আমার বন্ধু আমাকে বলতেছে, তুই তো বেশ ভালো মজা করতে পারিস। আমি আমার বন্ধুকে বললাম, এসব তোর মজা মনে হচ্ছে তাই না? তুই আমার বাড়িতে যা, আবার বাড়িতে গেলে দেখতে পারবি সেই লোকটি এখন আমার বাড়িতে আছে। আমার বন্ধু আমাকে বলল, চল তোর বাড়িতে যাব। আমরা দুইজনে চলে গেলাম আমার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজাটা বাইরে থেকে লক করা, কিন্তু আমার যতদূর মনে পড়তেছে আমি তো ঘরের দরজাটা লক করিনি, আমি তো ঘরের দরজাটা খোলা রেখেই চলে গিয়েছি। আমার বন্ধু আমার দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার বন্ধু আমাকে কিচ্ছু বলল না, সরাসরি দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে দেখলো কেউই নেই, সব আগের মতোই আছে। আমি যেন অবাক হয়ে গিয়েছি, লোকটি গেল তো গেল কোথায়? আমার তো বুঝতে আর বাকি রইল না, সে ঘর থেকে পালিয়ে গিয়েছে ঘরের দরজাটা লক করে। আমার বন্ধু আমাকে বলল, মিথ্যা কথা কেন বললি? আমি আমার বন্ধুকে বললাম, আমি তোকে কেনই বা মিথ্যা কথা বলবো? আমার বন্ধু আমাকে বলল, সেটা তুই ভালো জানিস। আচ্ছা, তোর সঙ্গে আর কথা বলবার সময় নেই আমার, আমি এখন চলে যাব, তুই থাক। তাই বলে আমার বন্ধু আমাকে রেখে চলে গেল। আমি ভাবনায় পড়ে গিয়েছি।
সেই লোকটি বাকি আমার বুঝতে আর বাকি রইল না এই লোকটিকে। এটা ওই আত্মাটি। আত্মাটি আমারে পিছু ছাড়বে না। আত্মাটিকে আমারে পিছু ছাড়াতেই হবে। এসব নানান কল্পনা করতে করতেই আবারও সেই লোকটি আমাকে ডাক দিল। আমি দুই হাত দিয়ে আমার কানটা চেপে ধরে আছি। তারপরেও স্পষ্টভাবে শোনা যাচ্ছে সেই লোকটি আমাকে ডাকতেছে। আমি খুবই জোর চিৎকার দিয়ে উঠলাম। উঠে বললাম, তুই আমাকে ছেড়ে দে, নাইলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোকে বন্দি করব। আমি ভালো একটি কবিরাজের কাছে যাব, যে তোকে বন্দি করার ব্যবস্থা করব। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। সেই লোকটি আর কোনো কথা বলল না। সারা রাত কেটে গেল, আর কোনো সমস্যা হলো না। এদিকে সারা রাত আমার ঘুম নেই। পুরো রাতে আমি জাগনায় রয়েছি। পরের দিন সকালবেলা আমি আমার বন্ধুকে সাথে করে নিয়ে ভালো একটি কবিরাজের খোঁজে বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে সন্ধ্যার আগে একটি কবিরাজের ঠিকানা পাই। আমরা কবিরাজের কাছে চলে যাই। কবিরাজকে সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি বিষয়টা দেখতেছি। তাই বলে কবিরাজ আমাকে বলল, তুমি চলে যাও, কালকে সকালে এসো। তারপরে আমি দেখতেছি সেই আত্মাটির কি করা যায়। আমরা ওখান থেকে চলে এলাম আমার বাড়িতে। কিছুক্ষণ পরে আবারও সেই লোকটি আমাকে বলল, তুই যে কবিরাজের কাছে গিয়েছিস সে তো আর বেঁচে নেই। তাকে তো আমি মেরে ফেলেছি। এখন তোর পালা। তোকে মারার আগে আমার একটি কাজ আছে। তোকে মারার আগে আরো একজনকে মারতে হবে। সে কে জানতে চাস? আমি বললাম, কে সে? তুমি কাকে মারবে? সে লোকটি খুবই ভয়ানকভাবে হাসিতে উঠলো। হাসিতে উঠে আমাকে বলল, এবার মারবো তোর বন্ধুকে। তোর প্রাণের বন্ধুকে মেরে ফেলবো এবার। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই প্রথম খবর পাবি তুই, তোর বন্ধু মারা গিয়েছে। তারপরে অন্য কাজে লেগে পড়িস। আমি বিষয়টা হালকাভাবে নিলাম না। আমার বন্ধুকে ফোন লাগালাম। আমার বন্ধু ফোনটা রিসিভ করতেছে না। ফোন দিতে দিতে প্রায় 20-25টা ফোন দিয়ে ফেলেছি। আমার বন্ধু ফোনটা রিসিভ করলো না। আমি ঘরে বসে আর সময় নষ্ট করলাম না। খুবই দ্রুত আমার বন্ধুর বাসায় চলে গেলাম। যে আমার বন্ধুকে ডাক দিতেই আমার বন্ধু দরজাটা খুলে দিল। আমি আমার বন্ধুকে দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছি। আমার বন্ধু আমাকে বলল, কিরে এত রাত্রে কি খবর, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, সমস্যা তো কিছুটা আছে। আমার বন্ধু আমাকে বলল, কি হয়েছে, কি সমস্যা? আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধু আমাকে বলল, আমাকে নিয়ে তো টেনশন করার কোনোই দরকার নেই, আমার কিচ্ছু হবে না। তোকে আমি এই অভিশাপ আত্মার থেকে বাঁচাবো। এই অভিশপ্ত আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমার আরও একটি কবিরাজের সঙ্গে কথা হয়েছে। সে আমাকে বলেছে তোর সমস্যার সমাধান করবে। আমি আমার বন্ধুকে বললাম, তুই কোনো খবর পেয়েছিস? আমার বন্ধু আমাকে বলল, না। কি খবর, কি হয়েছে? আমি আমার বন্ধুকে বললাম, সেই কবিরাজটি মারা গিয়েছে। আমার বন্ধু যেন একটু চিন্তায় পড়ে গিয়েছে। আমার বন্ধু বলল, কিভাবে মারা গেল? আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধু আমাকে বলল, আচ্ছা, আমি আরও একটি কবিরাজের খোঁজ পেয়েছি, যেটার কথা তোকে বললাম। সেই কবিরাজটি অনেক ভালো। অনেক বড় বড় জিন বা অনেক ভয়ানক আত্মাকে সেই কবিরাজটি সাহায্য করেছে। আমি আমার বন্ধুকে বললাম, এসব কিছু আর করে কোনো লাভ নেই। সে আত্মাটি আমার পিছু কখনোই ছাড়বে না। সে আত্মাটি আমাকে মেরে ফেলবে। সে আমাকে শান্তিতে বাঁচতে দিবে না। যে আমাকে সাহায্য করতে আসবে তাকে সে আত্মাটি মেরে ফেলবে। আমি চাই তুই আমাকে আর কোনো সাহায্য করিস না। আমার কারণে তোর কোনো যদি বিপদ হয় তাহলে সেই দায়ভার কে নেবে? তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি চাই না আমার কারণে তোর কিছু হয়ে যাক। তোর ফ্যামিলিকে আমি কি জবাব দিব? তাদেরকে কি জবাব দিব আমি বল? তুই
একটাবার ভেবে দেখ, তোর যদি কিছু হয়ে যায় তাইলে কতগুলো লোক, তোর ফ্যামিলি কিভাবে চলবে? এতগুলো লোক কেমন করে বা খাবার পাবে? তাদের কি অবস্থা হবে? আমার বন্ধু কিছুক্ষণ চুপ থাকলো। থাকার পরে বলল, যেটা হবে ওটা পরে দেখা যাবে। এখন তুই আমার কথা মন দিয়ে শোন। আগামীকাল সকালবেলা আমরা যাব সেই কবিরাজের কাছে। কবিরাজকে যেয়ে সব ঘটনা খুলে বলবো। তারপরে কবিরাজ কি করে এটা দেখি আগে। তারপরে চিন্তা ভাবনা হবে কি করব আর কি না করব। আমার বন্ধু আমাকে বলল, তোর আর বাসায় যাওয়ার কোনো দরকার নেই, তুই এখানেই শুয়ে পড়, আমার সঙ্গেই থাক। হ্যাঁ, আমিও অনেক দিকে ভেবে দেখলাম আমার বন্ধুর সঙ্গে থাকাটাই আমার সব থেকে ভালো হবে। আপাতত আজকের রাতটুকু এখানে কাটিয়ে দেই। তাই বলেই আমার বন্ধুর কাছে শুয়ে পড়লাম। দুজনে একই সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করে দুজনে চলে গেলাম সেই কবিরাজের খোঁজে। কবিরাজকে পেয়ে গেলাম। কবিরাজকে সব ঘটনা আমরা খুলে বললাম। কবিরাজ আমাদেরকে বলল, তোমার কোনো চিন্তা নেই, তোমার চিকিৎসা আমি অবশ্যই করব। আরে এ যত বড়ই খারাপ আত্মা হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আমার হাত থেকে সে বাঁচতে পারবে না। তাকে আমার হাতে মুঠোয় নিয়ে নেব আমি। সে আমার কথায় উঠবে আর বসবে। নাইলে আমি তাকে শান্তিতে থাকতে দিব না। সে আত্মাকেও মেরে ফেলবো আমি। আমি কথাগুলো শুনে যেন কিছুটা স্বস্তি পেলাম। আমার অনেকটাই হালকা লাগতেছে। আমার মনে হচ্ছে হয়তো এই কবিরাজটি আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারবে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তেই কিছু একটা এসে যেন কবিরাজের মাথায় আঘাত করলো। কবিরাজ ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা অনেক চেষ্টা করে কবিরাজের জ্ঞান ফেরাতে পারতেছি না। কিছুক্ষণ চেষ্টা করার পরে কবিরাজের জ্ঞান ফিরল। কবিরাজ আমাদেরকে বলল, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তোমরা, নাইলে তোমাদেরকেও বাঁচতে দিবে না, ও আমাকেও বাঁচতে দিবে না। আমি তোমাদের চিকিৎসা করবো না, তোমরা চলে যাও। এটা আমার দ্বারাই সম্ভব না। এই ভয়ানক আত্মাটা, এই আত্মাটা খুবই শক্তিশালী। সে আমাকে মেরে ফেলবে। তোমরা এখান থেকে চলে যাও। এখান থেকে চলে যাও, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। আমরা ওখানে আর দেরি করলাম না, সরাসরি দুজনে বেরিয়ে এলাম। আমার আরে কিছু ভালো লাগতেছে না। আমি কি করব বুঝতেও পারতেছি না। হয়তোবা এসব ডিপ্রেশনে আমি মরে যাব। এসব চিন্তা ভাবনায় আমি মরে যাব। এর ভিতরেই পিছন থেকে গায়েবী আওয়াজ। আবারও সেই গায়েবী আওয়াজ এসে আমাকে বলতেছে, হ্যাঁ, যেটা ভাবতেছিস এটাই হবে। তুই মরবি, তুই ঠিকই মরবি। তোকে মরতেই হবে। আমি তোকে বলেছিলাম না, আমি তোকে নিজের হাতে মারবো না। আমি তোকে এসব চিন্তা ভাবনায় মেরে ফেলবো। আমি তোকে ভয় দেখেই মারবো। তুই ভয়ে ভয়ে মরবি। তুই বাঁচতে পারবি না। যতই চেষ্টা কর তুই কখনোই বাঁচতে পারবি না। তোকে মরতেই হবে। তোকে বাঁচাতে পারবে না কেউ। তুইও অবশ্যই মরবি। আমি চিৎকার দিয়ে সেই লোকটিকে বললাম, তুই আমাকে মেরেই ফেল, তাতেই সব থেকে ভালো হবে। আমাকেও মুক্তি দে, আর এই লোকজনগুলোকেও মুক্তি দে। সেই লোকটি আবার ভয়ানক হাসি দিয়ে আমাকে বলল, তোকে তো আমি মুক্তি দিবই না। তোকে আমি বলেছি না, তোকে আমি আমার নিজের হাতে মারবো না। তুই যদি আত্মহত্যা করার চেষ্টা করিস তাও তোকে করতে দিব না। তোকে আমি ভয় দেখিয়ে মারবো। তোকে মরতেই হবে। আর একটি কথা মাথায় রাখিস, তোকে যে সাহায্য করবে তাকেও মরতে হবে। যে দেখ তোর বন্ধু ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে কিনা। না, তোর বন্ধু ওখানেই পড়ে গিয়েছে। দেখ তো তোর বন্ধু কি মারা গেল নাকি। যা, খুবই দ্রুত যা। তোর বন্ধু এখনো হয়তো বা বেঁচে আছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ, আমি ওখানে আর দেরি করলাম না। একে দৌড়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর দৌড়ে যেতে দিকে আমার বন্ধু মাটিতে পড়ে ছটফট করতেছে। আমি আমার বন্ধুকে খুবই দ্রুত তুলে হসপিটালে নিয়ে যাই। আমার বন্ধু হসপিটালে যাওয়ার আগেই মারা যায়। আমি নিজেকে কেমন করে ক্ষমা করব।
আমার কারণে দুটা লোকের জীবন গিয়েছে। আমার আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কি করব? আমি কেমন করে আমার বন্ধুর ফ্যামিলির কাছে দিয়ে দাঁড়াবো? আমি কেমন করে আমার বন্ধুর ফ্যামিলিকে মুখ দেখাবো? আমার কারণে আমার বন্ধু আজ পৃথিবীতে নেই। আমার বন্ধু পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি নিজেকে কেমন করে ক্ষমা করব? আমি কি করব? আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি এদিকেও যেতে পারতেছি না, ওইদিকেও যেতে পারতেছি না। যাই হোক, আমি এই ঘটনাটি আপাতত এখানেই শেষ করলাম। সুমন ভাই, আবারও আগামীকাল আপনাদের কাছে এর পরবর্তী এপিসোডটা পাঠিয়ে দিব। আমার সময় স্বল্প থাকার কারণে আমি পুরো ঘটনাটি আপনাদের কাছে পাঠাতে পারলাম না। অবশ্যই সুমন ভাই, এর পরবর্তীতে আমি ঘটনাটি আবারও পাঠিয়ে দিব। আশা করছি আপনি মনে কষ্ট নেবেন না। যাই হোক, ছোট্ট করে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। এর পরবর্তী এপিসোড আগামীকাল ইনশাল্লাহ পাঠিয়ে দিব। এই বলেই রাফি ভাই তার ঘটনাটি আপাতত শেষ করেছে। পরবর্তী এপিসোড আবারও পাঠিয়ে দিবে বলেছে। ইনশাল্লাহ পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে আবারও তুলে ধরবে এর পরবর্তী এপিসোডটা। যাই হোক, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, ঘটনাটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আরেকটি কথা যেন না বললেন নয়। কথাটা হলো যে আমি বেশ কিছুদিন যাবৎ গল্প আপনাদেরকে উপহার দিতে পারতেছি না, কারণ একটু সমস্যা থাকার কারণে আমি আপনাদের মাঝে ঘটনাগুলো পাঠাতে পারতেছি না। আমি এখন থেকে রেগুলার চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরার। যাই হোক, আমার কাছে বেশ কিছু ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি সেগুলো একে একে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আপাতত আমি আর কথা বাড়াচ্ছি না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী কি? ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।